আমাদের শরীরের ভেতরেই কিন্তু একটা বিশাল অদৃশ্য সেনাবাহিনী আছে, জানেন কি? এরা সারাক্ষণ আমাদের রক্ষা করে চলেছে। তো চলুন, আজকের এই আলোচনায় আমরা সেই সেনাবাহিনীর অসাধারণ কিছু কোষের সাথে পরিচিত হই, যারা আমাদের সুরক্ষার জন্য দিনরাত একরকম যুদ্ধই করে যাচ্ছে। কখনো কি ভেবে দেখেছেন ছোট্ট একটা কাঁটা বা স্প্লিন্টার ফুটে গেলে ঠিক কি হয়? সাথে সাথে কিন্তু একটা আস্ত আণুবীক্ষণিক সেনাবাহিনী, মানে একটা মাইক্রোস্কোপিক আর্মি ছুটে আসে ওই জায়গায়। কেন আসে? সংক্রমণের বিরুদ্ধে একটা দেয়াল তুলে ধরতে। চলুন আজ এই অসাধারণ রক্ষকদের দুনিয়াতেই ডুব দেওয়া যাক। তো যে কোনো আক্রমণের খবর পাওয়ার সাথে সাথেই একটা বিশেষ দল কিন্তু সবার আগে ঘটনাস্থলে পৌঁছে যায়। এদেরকে বলা যেতে পারে আমাদের শরীরের ফার্স্ট রেসপন্ডার, মানে জরুরি সেবা দল। এই দলের প্রধান পদাতিক সৈন্য, মানে একদম ফ্রন্ট লাইনের সোলজার হল নিউট্রোফিল। এরা সংখ্যায় সবচেয়ে বেশি থাকে, আর যে কোনো জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সব সময় বলা যায় একদম রেডি হয়ে থাকে। আচ্ছা, তাহলে এই নিউট্রোফিলের আসল কাজটা কি? দেখুন, প্রথমত এরা হলো আমাদের রক্তে থাকা সবচেয়ে সাধারণ শ্বেতরক্তকণিকা, আর এদের প্রধান কাজ হলো যারা বাইরে থেকে ঢুকে পড়েছে সেই জীবাণুদের আক্ষরিক অর্থেই গিলে ফেলা। এই প্রক্রিয়াটার একটা গালভরা নাম আছে, ফ্যাগোসাইটোসিস। এখানেই শেষ না কিন্তু, এদের ভেতরে থাকা ছোট ছোট দানা থেকে এরা শত্রুদের দিকে রাসায়নিক অস্ত্র ছুঁড়ে মারে। আর সবশেষে এদের নিউক্লিয়াসের চেহারাটা বেশ অদ্ভুত, মানে এর কোনো নির্দিষ্ট আকার নেই, বহুরূপী। এই কারণেই এদেরকে পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট বা সংক্ষেপে পিএমএনও বলা হয়। এই যে একটু আগে ফ্যাগোসাইটোসিস শব্দটা বললাম, এর মানেটা আসলে কি? খুব সহজ করে যদি বলি, এটা হলো কোষের খেয়ে ফেলার একটা প্রক্রিয়া। মানে যখন নিউট্রোফিলের মতো কোনো কোষ বাইরে থেকে আসা ক্ষতিকর জীবাণু বা ধরুন শরীরেরই কোনো ভাঙা কোষের টুকরোকে নিজের ভেতরে নিয়ে হজম করে ফেলে, ঠিক সে কাজটাকেই বলে ফ্যাগোসাইটোসিস। এই ফার্স্ট রেসপন্ডার দলে কিন্তু নিউট্রোফিল একা লড়ে না, ওর সাথে আরও স্পেশালিস্ট বাহিনী আছে। যেমন ধরুন ইওসিনোফিল, এরা আবার প্যারাসাইট বা পরজীবীর মতো বড় শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে একেবারে এক্সপার্ট। আর আছে মাস্ট সেল, এদেরকে রিজার্ভ ফোর্সের মতো ভাবতে পারেন, যারা রক্তে পরিপক্ক হয়ে একদম রেডি থাকে, ডাক পড়লেই অ্যাকশনে নেমে পড়ার জন্য। বেশ, যুদ্ধ তো হলো, কিন্তু একটা যুদ্ধের পর কি হয়? নিউট্রোফিল আর শত্রুদের লড়াইয়ের ফলে যে একটা ধ্বংসস্তূপ তৈরি হয়, সেটা পরিষ্কার করবে কে? ঠিক এখানেই এন্ট্রি হয় আমাদের এক শক্তিশালী পরিষ্কারতা কর্মীর। এর নাম হল ম্যাক্রোফেজ। মজার ব্যাপার হল, এই ম্যাক্রোফেজ কিন্তু সরাসরি তৈরি হয় না, এর একটা অরিজিন স্টোরি আছে। এর জীবনটা শুরু হয় রক্তে, তখন এর নাম থাকে মনোসাইট। সেখান থেকে যখন এটা শরীরের কোনো টিস্যুর ভেতরে ঢুকে পড়ে, তখন এটা রূপান্তরিত হয় আর হয়ে ওঠে এক শক্তিশালী ম্যাক্রোফেজ। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? ম্যাক্রোফেজ কিন্তু শুধু পরিষ্কার করার কাজই করে না, পরিস্থিতি বুঝে এই কোষটা তার চরিত্র এবং কাজ দুটোই পুরোপুরি বদলে ফেলতে পারে। মানে এর একটা ডুয়াল পার্সোনালিটি আছে বলা যায়। এই যে দেখুন, ম্যাক্রোফেজে দুটো আলাদা রূপ। একদিকে আছে M1 মোড, এটাকে বলতে পারেন অ্যাটাকার বা আক্রমণকারী। এটা প্রো ইনফ্ল্যামেটরি, মানে প্রদাহ তৈরি করে, শত্রুদের ধ্বংস করে। আর অন্যদিকে আছে M2 মোড, এটা হলো হিলার বা নিরাময়কারী। এটা আবার অ্যান্টি ইনফ্ল্যামেটরি, মানে প্রদাহ কমায় আর যুদ্ধের পর ভাঙাছোড়া পরিষ্কার করে সবকিছু আগের মতো ঠিকঠাক করে দেয়। এখন এই দুটো ভূমিকার মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্য রাখাটা যে কতটা জরুরি সেটা ভাবুন। কারণ শুধু যদি আক্রমণই চলতে থাকে, তাহলে শরীর নিজেই তো ক্ষতিগ্রস্ত হবে, তাই না? আবার শুধু সারিয়ে তোলার চেষ্টা করলে তো সংক্রমণকে থামানোই যাবে না। যে কোনো যুদ্ধেই কিন্তু ইন্টেলিজেন্স বা তথ্যের গুরুত্ব অকল্পনীয়। প্রথম সারির যোদ্ধারা তো লড়াই শুরু করে দেয়, কিন্তু আসল যুদ্ধটা জেতার জন্য চাই একদম নিখুঁত তথ্য। আর আমাদের এই সেনাবাহিনীতে এই ইন্টেলিজেন্স গ্যাদারিং বা গুপ্তচরের কাজটা করে যে কোষ, তার নাম হল ডেনড্রাইটিক সেল। এই ডেনড্রাইটিক সেলকে বলা যেতে পারে আমাদের ইমিউন সিস্টেমের মাস্টার স্কাউট। এর প্রধান কাজই হল শত্রুপক্ষ সম্পর্কে তথ্য জোগাড় করা আর সেই গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্সটা সোজা হেডকোয়ার্টারে পৌঁছে দেওয়া। এর মিশনটা কিন্তু বেশ কৌশলগত। এটা কি করে? অনুপ্রবেশকারী জীবাণুর একটা টুকরো, ধরুন একটা স্যাম্পল, নিজের কাছে নিয়ে নেয়। তারপর সেই স্যাম্পলটা নিয়ে ইমিউন সিস্টেমের অন্যান্য বড় বড় কমান্ডারদের কাছে হাজির করে। ব্যাপারটা অনেকটা শত্রুর পরিচয়পত্র দেখানোর মতো।
এর মধ্যে আবার একটা বিশেষ টাইপ আছে, প্লাজমাসেটয়েড ডেনড্রাইটিক সেল। এরা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা স্পেশাল অস্ত্র তৈরি করে, যার নাম ইন্টারফেরন। দেখুন, একা একা তো আর এত বড় যুদ্ধ জেতা যায় না, তাই এই কোষগুলো একে অপরের সাথে সব সময় যোগাযোগ রাখে আর দরকার পড়লে আরও শক্তিশালী সাহায্যের জন্য খবর পাঠায়। চলুন এবার দেখি এই সমন্বয় বা কোঅর্ডিনেশনটা ঠিক কিভাবে হয়। প্রথম সারির যোদ্ধারা তো প্রাথমিক আক্রমণটা সামলে নেয়, কিন্তু একটা বড় আর লম্বা লড়াই জিততে গেলে একটা নিখুঁত প্ল্যানিং দরকার, একটা স্ট্র্যাটেজি দরকার। আর এই পুরো কৌশলের সূচনাটা করে কে? সেই ডেনড্রাইটিক সেল। তো পুরো প্রক্রিয়াটা শুরু হয় ঠিক এইভাবে। ডেনড্রাইটিক সেল তার গায়ে থাকা বিশেষ রিসেপ্টর ব্যবহার করে বাইরে থেকে আসা প্যাথোজেনের একটা অংশকে ধরে ফেলে। এই অংশটাই হল শত্রুর আইডেন্টিটি কার্ড। আর শত্রুর এই পরিচয়পত্রটা হাতে পাবার পর ডেনড্রাইটিক সেল কিন্তু আর এক মুহূর্ত যুদ্ধক্ষেত্রে অপেক্ষা করে না। ওটা সোজা দৌড় লাগায় শরীরের কমান্ড সেন্টারের দিকে। এই কমান্ড সেন্টার হতে পারে আমাদের লিম্ফ নোড, যেখানে কিনা ইমিউন সিস্টেমের সব বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়া হয়। আর সে কমান্ড সেন্টারে পৌঁছে এটা তার জোগাড় করা তথ্যটা পেশ করে ইমিউন সিস্টেমের মাস্টার স্ট্র্যাটেজিস্টদের কাছে। কারা এরা? এরা হলো টি সেল আর বি সেল। এই টি সেলগুলোকে ভাবতে পারেন ফিল্ড কমান্ডার, যারা ডেনড্রাইটিক সেলের রিপোর্টটা দেখে পুরো বাহিনীকে নির্দেশ দেয় যে কী করতে হবে। আর বি সেলগুলো হলো অস্ত্র তৈরির কারখানা, যারা ওই নির্দিষ্ট শত্রুর জন্য একেবারে মাপমতো অ্যান্টিবডি তৈরি করে। আর এভাবেই একসাথে মিলে গড়ে ওঠে এক অসাধারণ, সমন্বিত আর বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা। তাহলে বুঝতেই পারছেন আমাদের শরীরের ভেতরে কতটা বুদ্ধিমান আর শক্তিশালী একটা সেনাবাহিনী সবসময় কাজ করে চলেছে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, কি হতে পারে যদি এই নিখুঁত সেনাবাহিনীটা কখনো ভুল করে বসে? যদি এটা বন্ধু আর শত্রুর মধ্যে তফাৎ করতে না পেরে নিজের শরীরের কোষকেই শত্রু ভেবে আক্রমণ করে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের অটোইমিউন রোগের জটিল দুনিয়ার দিকে নিয়ে যায়, জানিয়ে হয়তো অন্য কোনো দিন আলোচনা করা যাবে।